কবে এবং কয় দফায় হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন? সঠিক সময় নির্বাচন নাকি সত্যি জারি হবে ৩৫৬ ধারা? নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনে মিলল কিসের ইঙ্গিত? এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকা ৬০ লক্ষ নামের মধ্যে বাদ যাচ্ছে কত নাম? নাম বাদের তথ্য কাদের বুকে ভয় ধরাচ্ছে? নাম বাদ নিয়ে সওয়াল করতে গিয়ে সুপ্রিম কোর্টে কেন প্রশ্নের মুখে পড়লেন আইনজীবী মেনকা গুরুস্বামী? রাজ্যে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এর জন্য কি কি নতুন ব্যবস্থা নিচ্ছে কমিশন? আর পশ্চিমবঙ্গে সত্যিই কি অশান্তি ছাড়া ভোট হওয়া সম্ভব? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন অন্য নির্বাচনের থেকে কতটা আলাদা হতে চলেছে? এই নির্বাচনে কি রাজ্যে পরিবর্তন হবেই নাকি প্রত্যাবর্তনও সম্ভব? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দেখুন, গত ৮ই মার্চ রবিবারের এপিসোডে আপনাদের যা জানিয়েছিলাম, আর 10ই মার্চ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশন যা জানালো তা কিন্তু বেশিরভাগই মিলে গেছে। যারা 8ই মার্চের এপিসোড দেখতে চান তারা অবশ্যই সেটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে 8ই মার্চের এপিসোডের লিঙ্কটা দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারির যে জল্পনা তৈরি হয়েছে তা নিয়ে আপনাদের বলেছিলাম এখনও কিন্তু সময় রয়েছে, আর রাজ্যের পরিস্থিতি এখনও ওই ৩৫৬ লাগু হওয়ার মতন হয়নি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কথা বলে কিন্তু কমিশনের তরফে সঠিক সময়ে নির্বাচন প্রক্রিয়া শুরুর ইঙ্গিতই দেওয়া হলো। দেখুন, অনেকেই বিচারাধীন ওই ৬০ লক্ষ নাম নিয়ে চিন্তিত। সঠিক সময় সেই নাম প্রকাশ করা সম্ভব কিনা সে বিষয়ে প্রশ্ন তুলে ৩৫৬ ধারা লাগু হওয়ার আশঙ্কা করছেন। এক্ষেত্রে ৮ তারিখের এপিসোডেই আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে বিচারাধীন থাকা ৬০ লক্ষ নাম প্রকাশ করে তারপর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে হবে কমিশনকে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচন কমিশন আগেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে এবং পরে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। এডিটার্স ডায়েরির সেই ধারণাই কিন্তু সত্যি হলো। মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পরিষ্কার জানিয়েছেন, বিচারাধীন থাকা ৬০ লক্ষ নাম জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখছেন, এরপর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ তার জন্য যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা আটকাবে না তা কিন্তু এক প্রকার বুঝিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এনুমারেশন ফর্ম যারা জমা দিয়েছিল তাদের সবার নাম ছিল খসড়া তালিকায়। পরে সেই তালিকা পরীক্ষা করে দেখা গেছে অনেক কেস পেন্ডিং রয়েছে, সেগুলো জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখছেন। মাইক্রো অবজারভার নিয়োগ প্রসঙ্গে জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে অনেক আনডিসাইডেড কেস রয়েছে, আর সেই কারণেই এভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছে। তবে কবে ভোট ঘোষণা হবে, ক দফায় হবে সে বিষয়ে কিছু না বললেও জ্ঞানেশ কুমার জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ঠিক করা হবে যে কত দফায় এই নির্বাচন হবে। তার কথায়, ভোটার বা ভোটকর্মীদের ভয় দেখানো যাবে না। কমিশন এ বিষয়ে জিরো টলারেন্স নীতি নেবে। তার এই বক্তব্য থেকে দুটি বিষয় অনুমান করা যেতেই পারে। এক, খুব শীঘ্রই ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন, কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে কমিশন। জেলায় জেলায় রুট মার্চ করা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সমস্ত রিপোর্ট খতিয়ে দেখেই নির্বাচন প্রক্রিয়া শেষ করার জন্য প্রয়োজনীয় দিন হাতে রেখেই ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর দ্বিতীয়ত, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে দিল্লি থেকেই। এখানেই একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে নিয়ম অনুসারে ফুল বেঞ্চের বৈঠকের 7 দিনের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা করে দেওয়ার একটা নিয়ম রয়েছে। তাই যদি হয় তাহলে আগামী 17 তারিখের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। গত 8ই মার্চের এপিসোডে আমিও আপনাদের বলেছিলাম, সঠিক সময় নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে মার্চের 2য় এবং 3য় সপ্তাহের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই হবে। কমিশনের গতি প্রকৃতি কিন্তু সেই দিকেই এগোচ্ছে। তবে রাজনৈতিক দলগুলোর কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, রাজ্যে কয় দফায় নির্বাচন সংগঠিত হবে। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু একই সুরে গলা মিলিয়েছে। সোমবারই কমিশনের সঙ্গে বৈঠকে বিরোধী বিজেপি এবং বামেদের প্রতিনিধিরা 1 কিংবা সর্বোচ্চ 2 দফায় ভোটের দাবি জানিয়েছে। কংগ্রেস অবশ্য 1 দফাতেই ভোটের দাবি করেছে। আর এই দফা কমানোর কারণ হিসেবে বিরোধীদের ব্যাখ্যা হলো, বেশি দফা মানেই শাসক দলের লাভ।
রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল বাহিনীকে সহজেই দফা অনুযায়ী সব ক্ষেত্রে বিচরণ করবে। এই প্রক্রিয়াকে আটকাতেই এবার দফায় লাগাম পরাতে চাইছে বিরোধীরা। তবে বৈঠকে দফা প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। উল্টে তারা কমিশনের সামনে স্পষ্ট জানিয়েছেন, কোনো নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সেটা দেখার দায়িত্ব তাদের। কেউ এই অধিকার কেড়ে নিতে পারে না বলেও কমিশনের ফুল বেঞ্চের সামনে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক দলগুলোর এই বক্তব্য থেকেই কিন্তু পরিষ্কার তারাও পশ্চিমবঙ্গের ভোটের জন্য তৈরি। আপনাদের জানাই, এবারের ভোটে কিন্তু বেশ কিছু নতুন নিয়ম লক্ষ্য করা যাচ্ছে। এবার পশ্চিমবঙ্গে বাড়ছে বুথের সংখ্যা, ৮০,০০০-এরও বেশি বুথ থাকবে, আর প্রতি বুথে ১২০০-র ওপর ভোটার থাকবে না। সে কারণে অনেকের পূর্বের বুথ কেন্দ্র কিন্তু এবার বদল হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবার আর ইভিএমে রাজনৈতিক দলের চিহ্ন নয়, তার পাশাপাশি ইভিএমে প্রার্থীদের রঙিন ছবিও থাকবে। স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত ভোট কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে, আর ২ ঘন্টা অন্তর ভোটদানের হার জানাবে প্রিসাইডিং অফিসারেরা। ইসিআই নেট অ্যাপে এবং কমিশনের সাইটে ভোটদানের হার আপলোড করা হবে। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে পানীয় জলের বন্দোবস্ত রাখা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি এবার আর আপনার ওই প্রিয় সাধের মোবাইল ফোনটি নিয়ে বুথের ভেতর প্রবেশ করতে পারবেন না। বুথ বা ভোট কেন্দ্রের একেবারে বাইরে নির্দিষ্ট জায়গায় মোবাইল রেখেই ভোটারদের এবার ভেতরে ঢুকতে হবে। নির্বাচন কমিশনের তরফে দেওয়া এই তথ্যই কিন্তু বলে দিচ্ছে পশ্চিমবঙ্গের ভোটের দিন ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু একদিকে যখন পশ্চিমবঙ্গে এসে সাংবাদিক বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার, ঠিক তখন আবার অন্যদিকে ধর্মতলায় ধর্ণা মঞ্চে ছবি এঁকে প্রতিবাদ করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সবার নজর যখন এদিকে, তখন আবার দেশের সর্বোচ্চ আদালতে তুলে ধরা হচ্ছে চাঞ্চল্যকর তথ্য, যে তথ্য রাজনৈতিক ব্যাপারীদের বুকে রীতিমতো ভয় ধরাতে পারে। কেউ কেউ বলছেন বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ। সত্যি কি তাই? কি এমন ঘটনা ঘটল সুপ্রিম কোর্টে? কি তথ্য উঠে এলো, আর কেনই বা তা চিন্তার কারণ হতে পারে রাজনৈতিক ব্যাপারীদের? মঙ্গলবার যখন কলকাতায় বসে সাংবাদিক সম্মেলন করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, ঠিক তখন আবার ভোটের তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের হয়ে আদালতে আবেদন করেছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। কিন্তু সেই আবেদনের ভিত্তিতে শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য। কেন এ ধরনের আবেদন করা হলো তা নিয়ে রীতিমতো বিরক্ত প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। রাজ্যের আইনজীবী মেনকার উদ্দেশ্যে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, বিচার বিভাগীয় আধিকারিকরা কাজ করছেন। এসআইআর এর তদারকিতে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশ্ন তুলবেন না। এই নির্দেশের অন্যথা হলে জরিমানা হতে পারে। এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালি। তবে মেনকা গুরুস্বামী জানিয়েছেন তিনি বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে কোনো প্রশ্ন তুলছেন না। যে ৫৭ লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি বাকি রয়েছে সে বিষয়ে আবেদন করছেন। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কি বলেছে তা বলার আগে আপনাদেরকে একটু এই মেনকা গুরুস্বামী সম্পর্কে জানিয়ে রাখি। হঠাৎ কেন তিনি সুপ্রিম কোর্টে এই আবেদন করলেন জানিয়ে প্রশ্ন তুলছে খোদ সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে জানাই, জন্মসূত্রে হায়দ্রাবাদের বাসিন্দা এই মেনকা গুরুস্বামী শুধু আইনজীবী নন, তিনি আবার তৃণমূল কংগ্রেসের মনোনীত রাজ্যসভা সাংসদ। মেনকা গুরুস্বামী প্রথম প্রকাশ্যে সমকামী সাংসদ হবার পথে রয়েছেন। মেনকাই ভারতের প্রথম সমকামী সাংসদ হিসেবে শপথ নেবেন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এক প্রকার আগ বাড়িয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মেনকা। তবে সুপ্রিম কোর্ট মেনকার আর্জি ফিরিয়ে দিয়েছে শুধু নয়, এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুনানির সময় বলেছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আমাদের জানিয়েছেন ৯ মার্চ পর্যন্ত ১০,১৬,০০০ ভোটারের মামলা নিষ্পত্তি হয়েছে। বিচার বিভাগীয় যাচাই প্রক্রিয়া চলাকালীন কিভাবে এই ধরনের আবেদন করা হলো তা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর এরপরেই দুপক্ষের আইনজীবীদের মধ্যে যে কথোপকথন হয়েছে তাতেই ঘনীভূত হয়েছে আশঙ্কার মেঘ।
রাজ্যের তরফে অন্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে 10,16,000 ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে, তাদের নাম প্রকাশ করা হোক। অবিলম্বে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার দাবি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণ জানান 10 লক্ষের মধ্যে 3 লক্ষেরও বেশি নাম বাতিল করা হয়েছে। অর্থাৎ এই তথ্যের ভিত্তিতে যদি হিসেব করা হয় তবে এখনো পর্যন্ত মোট নিষ্পত্তি হওয়া আবেদনের মধ্যে প্রায় 30% আবেদনই বাতিল হয়েছে। অর্থাৎ বিচারাধীন তালিকায় থাকা বিপুল সংখ্যক নামের মধ্যে একটি বড় অংশ বাদ পড়ছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে 63,66,000 ভোটারের নাম বাদ গেছে। এরপর যদি সেই তালিকা থেকে আরও 3 লক্ষ নাম বাদ যায় তাহলে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়াচ্ছে প্রায় 67 লক্ষ। এখনও 50 লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি বাকি। যে হারে নাম বাদ যাচ্ছে তাতে গড় হিসেব করলে কিন্তু প্রায় 18 লক্ষ নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু না ধরে নেওয়াটাই উচিত, কারণ নির্বাচন কমিশনও বলেছে একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটা দেখা তাদের লক্ষ্য। পাশাপাশি সুপ্রিম কোর্টও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য তৎপর রয়েছে। বিচারাধীন তালিকা থেকে এই বিপুল পরিমাণ নাম বাতিল হওয়ায় আপিলের চাপ বাড়বে বলেই মনে করছে আদালত। আর সেই কারণেই সুপ্রিম কোর্ট মঙ্গলবার একজন প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করার নির্দেশ দিয়েছে। তার সঙ্গে প্রয়োজন অনুযায়ী একাধিক প্রাক্তন বিচারপতি থাকতে পারবেন। ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা প্রয়োজনে বাড়ানো যাবে। এই ট্রাইব্যুনালের সমস্ত খরচ বহন করবে নির্বাচন কমিশন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই দায়িত্ব নিতে আগ্রহী প্রাক্তন বিচারপতিদের নাম সুপারিশ করতে বলা হয়েছে। তবে যাদের নামের নিষ্পত্তি হয়ে যাচ্ছে তাদের নামগুলো ভোটার তালিকায় যুক্ত করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার প্রয়োজনীয়তাও কিন্তু রয়েছে বলে মনে করা হচ্ছে। তার কারণ যাদের নাম বাতিল হয়ে যাচ্ছে তাদের জন্য পুনরায় আপিলের পথ সহজ হবে। সব মিলিয়ে যে 60 লক্ষ নাম বিচারাধীন রয়েছে তার মধ্যে শেষ পর্যন্ত কত নাম বাদ যায় এখন কিন্তু সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে যে নামগুলো এখনো পর্যন্ত বাদ গেছে তার মধ্যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ভোটারের নাম রয়েছে। কিন্তু ভারতের নাগরিক নয় এমন কত নাম বাদ পড়েছে এ বিষয়ে কিন্তু এখনো কোনো তথ্য দেয়নি নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতার সাংবাদিক সম্মেলনের সময় একাধিক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেছেন। কেউ জিজ্ঞাসা করেছে কত পরিমাণ রোহিঙ্গাদের নাম বাদ গেছে, কেউ আবার জানতে চেয়েছেন কত বিদেশি নাগরিকের নাম বাদ গেছে, কিন্তু তার কোনো সদুত্তর দেননি জ্ঞানেশ কুমার। আপনাদের জানিয়ে রাখি, বাংলার আগে বিহারেও যে এসআইআর প্রক্রিয়া সংগঠিত হয়েছিল সেখানেও আলাদা করে কত ভিনদেশি নাগরিকের নাম বাদ গিয়েছিল তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবার অনুপ্রবেশকারীদের নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। উঠে এসেছে বাংলাদেশি এবং রোহিঙ্গা প্রসঙ্গ। বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার দাবিও করা হয়েছে বিরোধী বিজেপির তরফ থেকে। আবার মতুয়াদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু আদতে ভোটার তালিকা থেকে বাদ পড়া বিদেশি নাগরিকদের সংখ্যা কত? আদৌ বাংলায় কোনো রোহিঙ্গা ভোটারের হদিশ মিলল কিনা সে বিষয়ে কোনো কিছুই কিন্তু এখনও জানা যায়নি। তবে যে পরিমাণ নাম এখনও পর্যন্ত বাদ গেছে এবং আগামীতে বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের সমীকরণ মেলানোর কাজ শুরু করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা নাম বাদকে শাসক তৃণমূলের পক্ষে নেতিবাচক হিসেবেই দেখছেন। আবার বিরোধী বিজেপি এই নাম বাদ তাদের পক্ষে ইতিবাচক হতে পারে বলেই মনে করছে। কিন্তু ভোটের লাভ ক্ষতির এই অঙ্কে নামবাদের পাশাপাশিও কিন্তু আরও বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন যত এগিয়ে আসবে আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে এই মুহূর্তে কিন্তু বিচারাধীন থাকা নামের নিষ্পত্তি এবং সেখান থেকে বাদ পড়া ভোটারদের নতুন করে আবেদন এই নিয়ে জটিলতা কাটিয়ে ওঠাটা একটা বড় চ্যালেঞ্জ। সব কিছু ঠিক থাকলে হয়তো আগামী সপ্তাহে নির্বাচন ঘোষণা হতে পারে, কিন্তু সমস্ত নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকা হিসেবে প্রকাশ করা না গেলে কিংবা একটা বিরাট পরিমাণ নাম বাদ গেলে বাংলার রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন কিন্তু সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।